বাড়িটা আধখানা নতুন আধখানা পুরনো। পুরনো বাড়িটার মাঝখান দিয়েই নতুন একটা দোতলা বাড়ি উঠেছে। সেই বাড়িটার রং হলদে, আর পুরনো অংশটার দেওয়ালে শ্যাওলা জমে আছে। সেদিককার দেওয়াল ফাটিয়ে উঠেছে একটা বেশ তেজি অশ্বত্থ গাছ। গাছটা বাড়ির ছাদটার কাছে ছাতার মতন হয়ে আছে। বাড়ির ছাদে টিভি অ্যান্টেনা ছাড়া আরও যন্ত্রপাতি রয়েছে। বাড়ির লোহার গেটটা মস্ত বড়, কিন্তু মরচে ধরা। ওপরের দিকে বর্ষা বর্ষা করা ছিল, তার মধ্যে ভেঙে গেছে কয়েকটা। গেটটা আধখানা খোলা, কাছাকাছি কেউ নেই। ভেতরে দেখা যায় খানিকটা বাগানের মতন। সেখানে একটা নাদুস নুদুস চেহারার গরু আপন মনে ঘাস খাচ্ছে। অরিন্দম জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর পিসে মশাইয়ের বাড়িতে ঢুকতে গেলে আগে থেকে কি খবর দিতে হয়? ছাদ থেকে কেউ গুলি টুলি করবে না তো? জোজো একটু ফ্যাকাশে ভাবে হেসে বলল, না না, আমার নিজের পিসে মশাইয়ের বাড়ি, আমি যখন খুশি যেতে পারি। তবে কথা হচ্ছে। জোজো থেমে যেতেই অরিন্দম বলল, তবে মানে? সে ভয়ে ভয়ে ছাদের দিকে তাকালো। জোজো বলল, আমি ভাবছি লোহার গেটটা ইলেকট্রিফাইড ছিল, হাত দিলে যদি শক মারে। সন্তু ভেতর দিকটা দেখছিল। সে বলল, এই জোজো, তুই যে বললি তোর পিসেমশাই কোনো জন্তু জানোয়ার পছন্দ করেন না, বাড়িতে গরু ছাগল ঢোকে না। ওই যে দেখছি একটা গরু। জোজো বলল, তাই তো। সন্তু বলল, এটাকে তো বাইরের গরু বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে পোষা। অরিন্দম বলল, হ্যাঁ রে, এটা ঠিক তোর পিসেমশাইয়ের বাড়ি তো? ভুল করে অন্য বাড়িতে আসিসনি? জোজো বলল, বাহ, আমার পিসেমশাইয়ের বাড়ি আর আমি চিনব না? কতবার এসেছি। হ্যাঁ, গরুটার কথা মনে পড়েছে। তবে প্রত্যেক দিন সকালে এই গরুটাকে কার্বলিক অ্যাসিড মাখিয়ে চান করানো হয়। সন্তু বলল, তারপর বোধহয় পাউডারও মাখানো হয়। দেখছিস না ওর গাটা কেমন ধপধপ করছে? জোজো চেঁচিয়ে ডেকে উঠল, কেষ্ট, কেষ্ট। কয়েকবার এই রকম ডাকার পর বাড়ির ভেতরের দরজা খুলে একজন মাঝবয়সী মহিলা মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কে? জোজো বলল, কেষ্ট আছে। মহিলাটি এবারে বেরিয়ে এলেন, লাল পাড় সাদা শাড়ি পরা, হাতে একটা কাটারি। তিনি বললেন, কেষ্ট আবার কে? ও নামে তো কেউ এখানে থাকে না। সন্তু আর অরিন্দম তাকালো জোজোর দিকে। জোজো বলল, এখানে বাগানের যে মালি ছিল। মহিলাটি বললেন, বলছি তো কেষ্ট বলে কেউ নেই। জোজো বলল, তাহলে বোধহয় ওর নাম বিষ্টু। এখানে কেষ্ট বিষ্টু কেউ থাকে না। ও, মনে পড়েছে, তার নাম ভোলানাথ। তুমি কি বাছা এখানে সব ঠাকুর দেবতার নাম করতে এসেছো? ওই নামেও কেউ নেই। অরিন্দম ফিসফিস করে সন্তুকে বলল, আর দরকার নেই, চল ফিরে যাই। সন্তুও মাথা নাড়ল। অরিন্দম জোজোর পিঠে হাত দিতেই জোজো হো হো করে হেসে উঠে হাত দিয়ে ঠেলে খুলে ফেললো লোহার গেটটা। তারপর ভেতরে ঢুকে বলল, শিবুর মা, আমায় চিনতে পারছো না? আমি জোজো, পিসে মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। মহিলাটির ভুরু কোঁচকানো ছিল, আস্তে আস্তে তা সোজা হয়ে গেল। তারপর মুখে হাসি ফুটল। তিনি বললেন, ও মা, জোজো? তাই তো, চিনতেই পারিনি। তোমার যে একটু একটু গোঁপ উঠে গেছে। তারপর ওখানে দাঁড়িয়ে কি সব কেষ্টু বিষ্টুর নাম বলছিলে। জোজো বন্ধুদের দিকে ফিরে বলল, আয়। তারপর সে মহিলাটিকে জিজ্ঞেস করল, পিসে মশাই আছেন তো? মহিলা বললেন, হ্যাঁ আছেন, তবে ঘুমোচ্ছেন। রাত্রিরে তো ঘুমান না, দুপুরে এই সময়টা ঘুমিয়ে নেন। তোমরা উপরে গিয়ে বসোগে। সন্তু অরিন্দমের দিকে তাকালো। জোজো আজ আগাগোড়াই নতুন কায়দা দেখাচ্ছে। সে এমন ভাবে কথা বলছে যেন সন্তু আর অরিন্দম অবিশ্বাস করতে বাধ্য হয়। তারপর সবগুলোই মিলে যাচ্ছে। ইচ্ছে করে সে কেষ্ট আর বিষ্টুর নাম বলছিল। বাড়ির ভেতর দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেখানে টানা একটা বারান্দার মাঝখানে একটা দরজা। সেই দরজা খুলে একটা ছাদ দেখা গেল, সেই পুরনো বাড়ির অংশ। এই ছাদের ওপরেও
ছাতা মেলে আছে অশ্বত্থ গাছটা। জোজো তার বন্ধুদের নিয়ে এলো সেই ছাদে। সেখানে কয়েকটা বেতের চেয়ার ছড়ানো রয়েছে। আজ কলকাতায় বৃষ্টি হলেও এখানে বৃষ্টির কোনো চিহ্ন নেই। জোজো বলল, ব্যাস, আর কোনো চিন্তা নেই। পিসেমশাই আমাদের ফেরার ব্যবস্থা করে দেবেন। যদি একটু দেরিও হয়, সন্তু বাড়িতে খবর দিয়ে দেওয়া যাবে টেলিফোনে। সন্তু ছাদের এক পাশের দেওয়ালের দিকে তাকিয়ে আছে। সেই দেওয়ালের মুখোমুখি সেঁটে রয়েছে দুটি বেশ তাগড়া চেহারার টিকটিকি। জোজো বলেছিল ওর পিসেমশাই কোনো পোকামাকড়ও সহ্য করতে পারেন না। এ বাড়িতে আরশোলাও নেই, তাহলে টিকটিকি রয়েছে কেন? অবশ্য টিকটিকি বাইরে থেকে চলে আসতে পারে, কিন্তু পোকামাকড় না থাকলে টিকটিকি আসবে কেন? অশ্বত্থ গাছটার ডালেও কিচির মিচির করছে অনেক পাখি। জোজোর পিসেমশাই পাখি অপছন্দ করলেও কোনো উপায় নেই। আকাশ দিয়ে পাখির ওড়াউড়ি তো তিনি আটকাতে পারবেন না। জোজো বলল, ওই যে শিবুর মাকে দেখলি, উনি নারকেল কোড়া, মুড়ি আর চিনি দিয়ে একটা চমৎকার খাবার তৈরি করেন। একটু বলে আসি, তোদের খিদে পায়নি? অরিন্দম বলল, খুব পেয়েছে। শুধু মুড়ি নারকেল কেন, আর কিছু পাওয়া যাবে না? জোজো বলল, দেখছি। জোজো নিচে নেমে চলে এলো। সন্তু আর অরিন্দম চেয়ারে না বসে দাঁড়ালো এসে পাঁচিলের পাশে। অরিন্দম বলল, সন্তু, দেখছিস তো, আজ জোজো তোকে খুব ডাউন দিয়ে দিচ্ছে। যা যা বলছে সব মিলে যাচ্ছে। সন্তু বলল, জোজোটার সত্যি খুব বুদ্ধি আছে। আমি ভাবছি ওর পিসেমশাই মানুষটি কেমন হবেন। শুনলাম তো রাত্রিরে ঘুমন না, দুপুরে ঘুমন। অরিন্দম বলল, বৈজ্ঞানিকরা ওই রকমই হয়। একটু পাগলা না হলে বোধহয় বৈজ্ঞানিক হওয়া যায় না। আইনস্টাইন নাকি অন্য লোককে জিজ্ঞেস করতেন, আমি কি খেয়েছি? আর নিউটন একটা খাঁচায় দুটো পাখি পুষে খাঁচাটার দুটো দরজা বানিয়েছিলেন। বড় দরজা বড় পাখিটার জন্য, আর ছোট পাখিটার জন্য একটা ছোট দরজা। সন্তু হেসে উঠল। অরিন্দম বলল, ওর পিসেমশায়ের গাড়ি আছে বলল জোজো, গাড়িটা কোথায়? দেখছি না তো। জোজো তক্ষুনি ফিরে এসে বলল, আসছে, অনেক রকম খাবার আসছে। প্রথমে আসছে ডাবের জল। আয়, চেয়ারে বসি। বেতের চেয়ারগুলোতে বসবার পর সন্তু আবার দেওয়ালটার দিকে তাকালো। টিকটিকি দুটো তখনও এক জায়গায় স্থির হয়ে আছে। অদ্ভুত প্রাণী এই টিকটিকি। সারাদিন যে কতটুকু নড়াচড়া করে তার ঠিক নেই। দুটো টিকটিকি পরস্পরের দিকে এক দৃষ্টিতে চেয়ে কি দেখছে। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। টিকটিকি দুটো টপ টপ করে দেওয়াল থেকে খসে পড়ে গেল মাটিতে। সন্তু অবাক হয়ে গেল। টিকটিকি তো এমনি এমনি পড়ে যায় না, নিচে পড়ে গিয়েও ওরা নড়ছে না। সন্তু চেয়ার ছেড়ে গিয়ে আবারও অবাক হয়ে গেল। টিকটিকি দুটো উল্টো পড়ে আছে। দেখলেই বোঝা যায় ও দুটো মরে গেছে। সন্তু চেঁচিয়ে বলল, দেখ দেখ। ওরা দুজনও উঠে এলো সন্তুর কাছে। সন্তু বলল, দেখ দেখ, এই টিকটিকি দুটো হঠাৎ এমনি এমনি মরে গেল। জোজো বলল, টিকটিকি এ বাড়ির দেওয়ালে? ও, বুঝেছি, তাহলে পিসেমশাই জেগে উঠেছেন। অংশুমান চৌধুরী খুব রোগা আর লম্বা একজন মানুষ। গায়ের রং বেশ ফর্সা, মাথায় একটাও চুল নেই, দাড়ি গোঁফ নেই, ভুরুর সব চুল পাকা, কিন্তু সেরকম বুড়ো থুরথুরে নন। চোখ দুটি ঝকঝকে। তার ঘরে অনেক কালের পুরনো একটা খাট, যার আর এক নাম পালঙ্ক। খাটটি বেশ উঁচু, একটা টুলের উপর পা দিয়ে সেটার উপরে উঠতে হয়। সেটি সারা গায়ে কারুকার্য করা। ঘরের দেওয়ালে সোনালী ফ্রেমে বাঁধানো দুটি ছবি, একটি চাঁদের আর একটি সূর্যের। দরজার পাশের দেওয়ালে, যেখানে আলো পাখার সুইচ থাকে, সেখানে অন্তত 20-25টা সুইচ। অংশুমান চৌধুরী ঘুম থেকে উঠে তামাক খেতে লাগলেন। খাটের মাথার কাছে একটা বেশ বড় গড়গড়া। তার নলটা এত লম্বা যে অংশুমান চৌধুরী সারা ঘরে পায়চারি করতে করতেও তামাক খেতে পারেন। তিনি পরে আছেন একটা ডোরা কাটা আলখাল্লা
আর তার পায়ের চটি জোড়া মনে হয় রূপো দিয়ে তৈরি। তিনি ঘুরে ঘুরে তামাক টানতে টানতে একটা গান ধরলেন। প্রত্যেকদিন বিকেলে এই সময় তার গান গাওয়া অভ্যেস, তবে একটি গান ছাড়া তিনি আর কোনো গান জানেন না। দরজার কাছ থেকে মুখ বাড়িয়ে জোজো জিজ্ঞেস করল, পিসে মশাই আসবো? দারুণ চমকে গিয়ে অংশুমান চৌধুরী হুঙ্কার দিয়ে উঠলেন, কে? জোজো বলল, পিসে মশাই, আমি জোজো, হঠাৎ চলে এলাম। অংশুমান চৌধুরী যেন বেশ রেগে গিয়ে কটমট করে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর হেসে ফেলে বললেন, তুই জোজো তাই না? আমি প্রথমে ভাবলাম বুঝি দাজু, সে যখন তখন এসে বড্ড বিরক্ত করে। তারপর তোর কি খবর বল? তোর বাবা আর কজন রাজা উজিরকে খতম করলো? জোজো বলল, পিসে মশাই, আমার কলেজের দুজন বন্ধুকে নিয়ে এসেছি। অংশুমান চৌধুরী চোখ থেকে চশমাটা খুলে সন্তু আর অরিন্দমকে দেখলেন ভালো করে। তারপর বললেন, এসো, ভেতরে এসো। ঘরের মধ্যে মস্ত বড় খাটখানা ছাড়া আর রয়েছে একখানা ইজি চেয়ার, তার উপরে একখানা সুন্দর কাশ্মীরি শাল জড়ানো আছে। সন্তু আর অরিন্দম ভেতরে এসে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। জোজো তার পিসে মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই তিনি তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে বললেন, এই এই, ছুঁস না আমাকে, ছুঁস না। তোর গায়ে কিসের গন্ধ? মনে হলো জন্তু জানোয়ারের গন্ধ। নিশ্চয়ই ওই সিংহ টিংহগুলো দেখতে গিয়েছিলি। জোজো অপরাধীর মতন মাথা চুলকোতে লাগলো। সন্তু অবাকভাবে তাকালো অরিন্দমের দিকে। জোজোর পিসে মশাইয়ের এত তীব্র ঘ্রাণ শক্তি! ওরা সিংহটার কাছে একটুখানি দাঁড়িয়েছিল, তাতেই তাদের গায়ে এত গন্ধ হয়ে গেছে। এরকম কথা সন্তু কখনো শোনেনি। অংশুমান চৌধুরী নাক কুঁচকে বললেন, জানিস না, আমি জন্তু জানোয়ারের গন্ধ একদম সহ্য করতে পারি না। দেখ, আমার ঘরে কোনো চামড়ার জিনিস নেই, আমি বেল্ট পরি না, চামড়ার জুতো পরি না। সন্তু আর অরিন্দম নিজেদের কোমরে হাত দিল। ওরা যদিও বাইরে জুতো খুলে রেখে এসেছে, কিন্তু ওদের কোমরে চামড়ার বেল্ট। এ ঘরে সত্যি কোনো চামড়ার জিনিস নেই। অংশুমান চৌধুরী বললেন, ইচ্ছে করলে আমি ওই ম্যাজিশিয়ান ছোকরার পোষা সিংহ আর হাতি টাতিগুলোকে এখানে বসে বসেই মেরে ফেলতে পারি। ছোকরাকে আমি লাস্ট ওয়ার্নিং দেব, ও যদি ওগুলোকে কলকাতায় নিয়ে না যায় তাহলে মেরে ফেলতেই হবে। অরিন্দম জিজ্ঞেস করল, আমরা কি আমাদের বেল্ট বাইরে খুলে রেখে আসব? অংশুমান চৌধুরী সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে জোজোকে জিজ্ঞেস করলেন, হঠাৎ বন্ধুদের নিয়ে বারুইপুর এলি যে, এখানে কি আছে দেখার মতো? জোজো বলল, আপনার সঙ্গে আলাপ করবার জন্য নিয়ে এসেছি। অংশুমান চৌধুরী হেসে বললেন, আমার সঙ্গে আলাপ? এই বুড়ো মানুষটার সঙ্গে কথা বলে ওদের কি আর ভালো লাগবে? জোজো বলল, আপনি একজন বিশ্ববিখ্যাত মানুষ। অংশুমান চৌধুরী হো হো করে হেসে উঠলেন, বিশ্ববিখ্যাত বলছিস কেন? বল মহাবিশ্ববিখ্যাত। তা বিশুর মা তোদের কিছু খেতে টেতে দিয়েছে? মুখ চোখ তো শুকিয়ে গেছে দেখছি। জোজো বলল, হ্যাঁ, আমরা খেয়েছি। পিসেমশাই, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার এই যে বন্ধুটাকে দেখছেন, ওর ডাকনাম সন্তু। ওর কাকার নাম রাজা রায় চৌধুরী। আপনি নাম শুনেছেন? তিনি দু একটা রহস্যের সমাধান করেছেন বলে কাগজে নাম বেরোয় মাঝে মাঝে। আর সন্তুর পাশের জনের নাম অরিন্দম। ও আমার সঙ্গে বাজি ফেলে হেরে গেছে। ও বলেছিল। অংশুমান চৌধুরী এতক্ষণ সন্তু বা অরিন্দমের দিকে ভালো করে তাকাননি। এবারে তিনি সন্তুর মুখের দিকে দারুণ অবাকভাবে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, রাজা রায় চৌধুরী তোমার কাকা? রাজা রায় চৌধুরী মানে সেই যার একটা পা ডিফেক্টিভ? সন্তু মাথা নেড়ে হ্যাঁ জানালো। অংশুমান চৌধুরী নিজের কপালে বাঁ হাত দিয়ে একটা চাপড় মেরে বললেন, নিয়তি নিয়তি, জানতাম একদিন দেখা হবেই। তারপর তিনি ঘরের কোনায় গিয়ে কাঁচের একটা আলমারির পাল্লা খুলে একটা জড়ি বসানো টুপি বার করে মাথায় পড়লেন। আয়নায় নিজেকে ভালো করে দেখে
টুপিটা ঠিক মতন বসাবার চেষ্টা করলেন একটুক্ষণ। এবারে তিনি সন্তুর একেবারে কাছে চলে এসে জিজ্ঞেস করলেন, তোমার কাকাবাবু কি পুরোপুরি রিটায়ার করেছেন? আজকাল আর কোনো সাড়া শব্দ পাই না। সন্তু কিন্তু উত্তর দেওয়ার আগেই জোজো বলল, না, উনি রিটায়ার করেননি তো। এই তো কয়েক মাস আগে উনি ইজিপ্ট গিয়েছিলেন পিরামিডের মধ্যে কি যেন আবিষ্কার করার জন্য। সন্তু সঙ্গে গিয়েছিল, কিন্তু কিছুই পাননি সেখানে। কিরে, ঠিক না? এবারে ইজিপ্টে গিয়ে তো তোরা পিরামিডের মধ্যে কিছুই খুঁজে বার করতে পারিসনি, তাই না? সোনাদানা কিছু পেয়েছিলি? সন্তু বলল, কাকাবাবু গিয়েছিলেন পিরামিডের মধ্যে দেওয়ালের গায়ে যেসব ছবি আঁকা আছে তার ভাষা পড়তে। সোনা টোনা তো খুঁজতে যাননি, সোনা পেলেও আমরা নিতাম না। অংশুমান চৌধুরী ভুরু কুঁচকে বললেন, পিরামিডের দেওয়ালের ভাষা? ইউরোগ্লিফিক্স? রাজা রায় চৌধুরী আবার সে ভাষা পড়তে শিখলো কখন? ওটা তো আমার সাবজেক্ট। জোজো জিজ্ঞেস করলো, আচ্ছা পিসেমশাই, বাড়ির দেওয়ালে টিকটিকি বা আরশোলা বসলেও আপনি এই ঘরে বসেই মেরে ফেলেন কি করে? সেটা আমাদের একটু দেখান না। অংশুমান চৌধুরী বললেন, ওটা আর এমন কি ব্যাপার? এই যে সুইচগুলো দেখছিস, এর সঙ্গে প্রত্যেকটা ঘরের দেওয়ালের সঙ্গে যোগাযোগ আছে। যখনই আমি মন দিয়ে কাজ করি, তখন কোনো পোকামাকড়ের খারাপ গন্ধ আমার নাকে এলেই আমি সেই জায়গায় সুইচ টিপে দেই। অমনি সেখানকার মেঝেতে, দেওয়ালে, ছাদে এমনই ভাইব্রেশন হয় যে কোথাও পোকামাকড় আর সেখানে টিকতে পারে না। ছেলেবেলায় একটা কাঁকড়া বিছে আমায় কামড়েছিল। মানে ওরা তো কামড়াতে পারে না, হুল ফুটিয়ে দেয়। সেই থেকে আমি কোনো পোকামাকড় সহ্য করতে পারি না। জোজো বলল, আপনি তো কুকুর বেড়ালো। একবার একটা কুকুরও কামড়ে দিয়েছিল আমাকে। তখন আমি ঠিক করেছিলাম পৃথিবী থেকে সব কুকুর ধ্বংস করে দেব, ইচ্ছে করলেও পারি। কথাটা শুনে সন্তু একটু শিউরে উঠল। তার নিজের একটা পোষা কুকুর আছে, সে কুকুর ভালোবাসে। একবার একটা কুকুর কামড়েছে বলে ইনি সব কুকুর ধ্বংস করে দিতে চান। অংশুমান চৌধুরী আবার সন্তুর দিকে তাকিয়ে বললেন, তুমি আমার এই টুপি পরা চেহারাটা ভালো করে দেখে রাখো, তারপর বাড়ি ফিরে তোমার কাকাবাবুকে আমার কথা বলো। তোমার কাকা রাজা রায় চৌধুরীকে আমি আমার জীবনের প্রধান শত্রু বলে মনে করি। 10 বছর আগে আমাদের দেখা হয়েছিল আফগানিস্তানে। তখন উনি একটা ব্যাপারে আমাকে হারিয়ে দিয়েছিলেন। সে অপমান আমি আজও ভুলিনি। আশা করি এবারে আবার দেখা হবে। এবারে আমি শোধ নেব। তারপর তিনি হেসে সন্তুর কাঁধ চাপড়ে বললেন, তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। জাতীয় গ্রন্থাগারে কাকাবাবু একটা দরকারি বইয়ের খোঁজে এসেছিলেন। এখানে অনেকেই তাঁর চেনা। প্রধান গ্রন্থাগারিক নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে চা খাওয়ালেন। তারপর কাকাবাবু বই দেখলেন অনেকক্ষণ ধরে। সেখান থেকে বেরুতে বেরুতে সন্ধে হয়ে গেল। গেটের বাইরে এসে তিনি একটাও ট্যাক্সি দেখতে পেলেন না। সাধারণত চিড়িয়াখানার সামনে এই সময় অনেক ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। পরপর দুটো বাস এলো, তাতে দারুণ ভিড়। কাকাবাবু খোঁড়া পা নিয়ে এরকম ভিড়ের বাসে উঠতে পারেন না। তিনি ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলেন। একসময় একজন মোটাসোটা চেহারার লোক তার সামনে থমকে দাঁড়ালো। বিগলিতভাবে হেসে বলল, কেমন আছেন স্যার? তারপর সে নিচু হয়ে কাকাবাবুর এক পায়ে হাত দিয়ে প্রণাম করল। কাকাবাবু খুব বিব্রত বোধ করলেন। তিনি যাকে তাকে প্রণাম করেন না, যার তার প্রণাম নেওয়াও পছন্দ করেন না। তিনি একটুখানি পিছিয়ে গেলেন। লোকটি উঠে দাঁড়িয়ে বলল, কোথায় গেছিলেন স্যার? কাকাবাবু বললেন, এই একটু ন্যাশনাল লাইব্রেরিতে। লোকটি কাকাবাবুর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে আস্তে বলল, আপনাকে অনেকদিন ধরে খুঁজছি, আপনার সঙ্গে আমার জরুরি দরকার আছে। কাকাবাবু এবারে একটু কড়া গলায় বললেন, কিন্তু আমি এখন একটু ব্যস্ত আছি, দরকার থাকলে আপনি আমার বাড়িতে এসে দেখা করবেন। লোকটি জিজ্ঞেস করল, আপনার ঠিকানাটা স্যার? কাকাবাবু পকেট থেকে একটা কার্ড বের করে দিয়ে বললেন, এই যে, এতে আমার ঠিকানা পাবেন।
লোকটা কার্ডটা উল্টে পাল্টে দেখে নিয়ে বলল, বাহ, খুব উপকার হলো, দেখা করব একদিন, সত্যি খুব দরকার। লোকটি আর দাঁড়ালো না, হন হন করে চলে গেল ডান দিকে। কাকাবাবু সেদিকে একটুক্ষণ তাকিয়ে রইলেন। কে লোকটা, এর আগে কোথাও দেখেছেন কি না কিছুই মনে পড়ল না। পুলিশ কমিশনার বলেছিলেন, মিস্টার রায়চৌধুরী, দিনকাল ভালো নয়, আপনি একলা একলা রাস্তায় বের হবেন না, বিশেষত সন্ধ্যের পর। আপনার তো শত্রু কম নয়, কে কখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে তার ঠিক কি। যদি চান তো আপনার একজন বডিগার্ড ঠিক করে দিতে পারি। কাকাবাবু পুলিশ কমিশনারের এই প্রস্তাব উড়িয়ে দিয়েছিলেন। সব সময় সঙ্গে একজন বডিগার্ড নিয়ে ঘোরার কথা তিনি ভাবতেই পারেন না। তার উপর অনেকের রাগ আছে বটে, তিনি গুপ্তচক্র ভেঙেছেন, অনেক বদমাশকে জেলে ভরেছেন, তাদের সঙ্গী সাথীরা তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু কাকাবাবুর ধারণা, যে মানুষ নিজে নিজেকে রক্ষা করতে পারে না তার ঘর থেকে বেরোনোই উচিত নয়। আরো মিনিট পাঁচেক দাঁড়াবার পর কাকাবাবুর ধৈর্য নষ্ট হয়ে গেল। ট্যাক্সি পাওয়ার আর আশা নেই। কাকাবাবু হাঁটতে লাগলেন। ময়দানের দিকে গেলে নিশ্চয়ই ট্যাক্সি পাওয়া যাবে। ক্রাচে ভর দিয়ে তিনি হাঁটতে লাগলেন আস্তে আস্তে। চিড়িয়াখানার পাশ দিয়ে এসে তিনি ব্রিজের ওপর উঠতে লাগলেন। সন্ধে হয়ে এসেছে। রাস্তার দুদিকে ছুটন্ত গাড়ির হেডলাইট। এইখানটায় কেমন যেন বুনো বুনো গন্ধ পাওয়া যায়। ক্যাঁকাও ক্যাঁকাও করে কি একটা পাখি ডেকে উঠল তীক্ষ্ণ স্বরে। কাকাবাবু ভাবলেন, অনেকদিন চিড়িয়াখানায় আসা হয়নি, মাঝে মাঝে এলে মন্দ হয় না। চিড়িয়াখানায় এলে নতুন করে বোঝা যায় এই পৃথিবীতে মানুষ ছাড়াও কত রকম প্রাণী আছে। ব্রিজটার মাঝামাঝি যখন এসেছেন তখন তার পাশে একটি ট্যাক্সি এসে দাঁড়ালো। সেটা খালি। ড্রাইভারটি মুখ বের করে জিজ্ঞেস করলো, স্যার কোথায় যাবেন? কাকাবাবু বললেন, হাওড়া স্টেশনেও যেতে পারি, টালিগঞ্জেও যেতে পারি, যেখানে আমার খুশি। ড্রাইভারটি বলল, উঠে পড়ুন। কাকাবাবু তবু জিজ্ঞেস করলেন, আমি যেখানে যেতে চাইব সেখানেই যাবেন তো? ড্রাইভারটি বলল, নিশ্চয়ই। কাকাবাবু এবারে দরজা খুলে ভেতরে এসে বললেন, আপনি কি দেবদূত? আজকাল তো ট্যাক্সিওয়ালারা সন্ধ্যের পর কোথাও যেতে চায় না। ড্রাইভারটি হেসে বলল, আমি তো আপনাকে চিনি, আমার গাড়িতে আপনি অনেকবার চেপেছেন। এখন কোথায় যাবেন বলুন স্যার। কাকাবাবু তাকে বাড়ির ঠিকানা জানালেন। তার মনটা খুশি হয়ে গেল। কলকাতা শহরটা তাহলে একেবারে খারাপ হয়ে যায়নি। পুলিশ কমিশনার তাকে বিপদের ভয় দেখিয়েছিলেন। আবার এরকমও তো হয়, সন্ধেবেলা এক ট্যাক্সিওয়ালা অযাচিতভাবে তাকে বাড়ি পৌঁছে দিতে চান। কিংবা তিনি খোঁড়া বলেই কি ট্যাক্সিওয়ালাটির মায়া হয়েছে, সেটাও খারাপ কিছু নয়। অনেক সময় তো এরা অসুস্থ লোককেও নিতে চায় না। বাড়ি ফিরেও মনটা খুশি খুশি রইল। দরজা দিয়ে ঢোকার পর তার বৌদি তাকে জিজ্ঞেস করলেন, সন্তু তোমার সঙ্গে যায়নি? কাকাবাবু বললেন, না তো, আমি দুপুরে ন্যাশনাল লাইব্রেরি গিয়েছিলাম। বৌদি বললেন, 7টা বেজে গেল, সন্তু এখনো ফিরল না। কাকাবাবু কিছু না বলে হাসলেন। সন্তু এখন কলেজে পড়ে, মাঝে মাঝে একটু আধটু দেরি তো হতেই পারে, ও তো আর ছোট ছেলেটি নেই। তিনি উঠে গেলেন ওপরে। সন্তু ফিরল রাত 9টার একটু পরে। মায়ের বকুনি ভালো করে না শুনেই সে ছটফটিয়ে বলল, দাঁড়াও, পরে সব বলছি, কাকাবাবুর সঙ্গে আমার খুব দরকারি কথা আছে। দুমদাম করে ওপরে ছুটে এসে সে বলল, কাকাবাবু, তুমি অংশুমান চৌধুরীকে চেনো? আজ তার সঙ্গে। কাকাবাবু রিভলভিং চেয়ার ঘুরিয়ে বললেন, হাঁপাচ্ছিস কেন? জামাটা ঘামে ভিজে গেছে, যা আগে জামা টামা খুলে চান করে আয়। কিন্তু সন্তুর 1 মিনিটও তর সইছে না। সে এক্ষুনি বারুইপুরের ঘটনাটা কাকাবাবুকে জানাতে চায়।
সে আবার কিছু বলার চেষ্টা করতেই কাকাবাবু আবার বাধা দিয়ে বললেন, হুঁ, এখন আমি কিছু শুনতে চাই না। আগে চান টান করে খাবার খেয়ে সেই সঙ্গে তোর মায়ের বকুনি খেয়ে তারপর আয়, তখন সব শুনবো। চেয়ার ঘুরিয়ে কাকাবাবু আবার বই পড়ায় মন দিলেন। সন্তুকে বাধ্য হয়ে নিচে গিয়ে বাথরুমে ঢুকতে হলো। আবার সে উপরে উঠে এলো প্রায় আধ ঘন্টা বাদে। কাকাবাবু বললেন, বস, এবার বল, কলেজ থেকে কোথায় গিয়েছিলি? সন্তু কাকাবাবুর কাছে একটা মোড়া টেনে নিয়ে বসে পড়ে বলল, দুপুরে কলেজ থেকে আজ হঠাৎ বারুইপুর চলে গিয়েছিলাম আমার দুই বন্ধুর সঙ্গে। সেখানে কাকাবাবু তাকে বাধা দিয়ে বললেন, ট্রেনে গিয়েছিলি না বাসে? সন্তু বলল, ট্রেনে। আমার বন্ধু জোজোর পিসেমশাই থাকেন সেখানে। তাঁরই নাম অংশুমান চৌধুরী। তিনি নাকি একজন বৈজ্ঞানিক। কাকাবাবু বললেন, তারপর তিনি কি বললেন? সন্তু উত্তেজিত হয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করে বলল, তুমি তাকে চেনো না? নাম শুনে কিছু মনে পড়ছে না? কাকাবাবু হাসতে হাসতে বললেন, তোর বন্ধুর পিসেমশাইকে আমি চিনব কি করে? উনি যে বললেন উনি একজন খুব বড় বৈজ্ঞানিক। তা হতে পারে, কিন্তু সব বৈজ্ঞানিককে তো আমি চিনি না। উনি তোমাকে চেনেন, তোমার নাম জানেন। কেমন চেহারা ভদ্রলোকের? অংশু মানে তো চাঁদ, ওর মাথাটা চাঁদের মতন। তার মানে? ফর্সা মাথাটা ঠিক চাঁদের মতন চকচকে, একটাও চুল নেই। উনি বেশ লম্বা আর রোগা। কাকাবাবু একটুক্ষণ ভুরু কুঁচকে চিন্তা করে বললেন, না, এরকম চেহারার কোনো লোককে চিনি বলে তো মনে হচ্ছে না। তোমার সঙ্গে দেখা হয়েছিল আফগানিস্তানে বেশ কয়েক বছর আগে। ও হ্যাঁ, তখন ওর মাথায় টুপি ছিল। বাইরে বেরোবার সময় উনি নিশ্চয়ই টুপি পরেন। উনি বললেন তুমি ওর কথা শুনলেই সব বুঝতে পারবে। কাকাবাবু আপন মনে বললেন, আফগানিস্তানে টুপি পরা বাঙালি? কি জানি। আফগানিস্তানে তো আমি বেশ কয়বার গিয়েছি। সেরকম কোনো বাঙালির সঙ্গে দেখা হলেও হতে পারে, এখন মনে পড়ছে না। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন সন্তু? ভদ্রলোককে যে আমার মনে পড়তেই হবে তার কি মানে? সন্তু চোখ বড় বড় করে বলল, কারণ আছে, কারণ আছে। ওই অংশুমান চৌধুরী তোমার শত্রু। কাকাবাবু হা হা করে অট্টহাসি হাসলেন এবারে। সন্তু বলল, তুমি বিশ্বাস করছো না? উনি নিজের মুখে বললেন সে কথা। তুমি ওর জীবনের সবচেয়ে বড় শত্রু। কাকাবাবু হাসি থামিয়ে বললেন, বড় বড় ক্রিমিনালরা আমাকে শত্রু বলে মনে করতে পারে, কিন্তু তোর বন্ধুর পিসেমশাই, তিনি আবার বড় বৈজ্ঞানিক, তিনি আমার শত্রু হতে যাবেন কেন? সন্তু বলল, 10 বছর আগে তুমি আফগানিস্তানে কি একটা ব্যাপারে ওকে হারিয়ে দিয়ে অপমান করেছিলে। কাকাবাবু বললেন, দেখ কি সব বাজে কথা, তুই এখন যা তো, ওসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। ভদ্রলোক নিশ্চয়ই তোর সঙ্গে রসিকতা করেছেন। সন্তু আরো অনেক কিছু বলতে গেল, কিন্তু কাকাবাবু তাকে বাধা দিয়ে থামিয়ে দিয়ে আবার বই পড়ায় মন দিলেন। সন্তু ক্ষুণ্ণভাবে ফিরে গেল নিজের ঘরে। পরদিন সকালবেলা সন্তু কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমন সময় একজন লোক এসে খোঁজ করলো কাকাবাবুর। কাকাবাবু প্রত্যেক সকালবেলা বেড়াতে বেরোন। কোনো কোনো দিন 2-4 জন লোকের সঙ্গে দেখা করে একটু দেরিতে ফেরেন। আজ তিনি এখনো ফেরেননি। লোকটি বলল, সে এসেছে বারুইপুর থেকে। কাকাবাবুর জন্য একটা জিনিস আছে, সই করে সেটা রাখতে হবে। জিনিসটা একটা ছোট্ট পিচবোর্ডের বাক্স, তার উপরে লেখা, টু রাজা রায় চৌধুরী, ফ্রম অংশুমান চৌধুরী, বারুইপুর। সন্তু বলল, আমি সই করে রাখলে চলবে না? লোকটি মাথা নাড়ল, অর্থাৎ তাতেও চলবে। লোকটি যাওয়ার পর সন্তু আর কৌতূহল সামলাতে পারল না, খুলে ফেলল বাক্সটা। প্রথমে সন্তুর মনে হলো বাক্সটার মধ্যে কিছুই নেই, একেবারে ফাঁকা, কেউ ঠাট্টা করে পাঠিয়েছে। তারপর সে ভালো করে দেখল, তলায় এক কোণে পড়ে আছে কয়েকটা চুল, মানুষের চুল বলেই মনে হয়।
একতলার ঘরে খেতে বসে সন্তু উদ্গ্রীব হয়ে প্রতীক্ষা করতে লাগলো কাকাবাবুর জন্য। একটা বাক্সের মধ্যে শুধু কয়েকটা চুল পাঠাবার মানে কি? এটা দেখে কাকাবাবু কি বলবেন? ওর কি কোনো কথা মনে পড়ে যাবে? 10:30টার মধ্যেও কাকাবাবু ফিরলেন না। সন্তু আর অপেক্ষা করতে পারছে না, তাকে কলেজে যেতেই হবে। যাওয়ার সময় সে মাকে বলে গেল, মা, কাকাবাবু এলেই এই বাক্সটা দেখিও, খুব দরকারি। রাস্তায় বেরিয়ে দৌড়ে গিয়ে বাসে উঠবার আগেও সন্তু একবার এদিক ওদিক তাকিয়ে দেখল কাকাবাবুকে দেখা যায় কি না। দেখা গেল না। সন্তুর চিন্তার মধ্যে একটা দারুণ কৌতূহল রয়ে গেল। কাকাবাবু ফিরলেন আরো 1 ঘন্টা বাদে, সঙ্গে 2জন ভদ্রলোককে নিয়ে। তিনি তাদের সঙ্গে কথা বলতে বলতে ওপরে উঠে যাচ্ছিলেন। এমন সময় মা ডেকে বললেন বাক্সটার কথা। কাকাবাবু বাক্সটা হাতে তুলে নিয়ে ওপরে লেখা নামগুলো পড়লেন। তারপর বাক্সটা খুলে তিনি কিছুই দেখতে পেলেন না। চুলগুলো তার নজরে পড়ল না। তিনি ভুরু কুঁচকে কিছু একটা ভাবার চেষ্টা করলেন, কিন্তু বেশি সময় খরচ করলেন না। তিনি বিশেষ আগ্রহ না দেখিয়ে বাক্সটা বসবার ঘরের একটা টেবিলের ওপর রেখে দিলেন। তারপর রান্নার ঠাকুরকে বললেন, 3 কাপ কফি চাই, আমার ঘরে দিয়ে এসো। দোতলায় কাকাবাবুর ঘরে একটা লম্বা সোফা ও কয়েকটা চেয়ার রয়েছে। বিশেষ কাজের কথা থাকলে তিনি কোনো কোনো লোককে ওপরের ঘরে নিয়ে আসেন। আজ যারা কাকাবাবুর সঙ্গে এসেছেন তারা দুজনেই অবাঙালি। এর মধ্যে একজনের নাম মাধব রাও। ইনি এ বাড়িতে আগেও এসেছেন 2-1 বার। ইনি পরে আছেন পাজামা পাঞ্জাবি। অন্য লোকটি বেশ হুষ্টপুষ্ট, সাফারি স্যুট পরা। সোফায় বসে তিনি একটি চুরুট ধরালেন। কাকাবাবু একটুক্ষণ তাকিয়ে রইলেন সেই লোকটির দিকে। তারপর বললেন, মাফ করবেন, এখানে চুরুট না খেলে কি আপনার খুব অসুবিধে হবে? লোকটি তাড়াতাড়ি ঠোঁট থেকে চুরুটটা নামিয়ে বললেন, না মানে কেন বলুন তো, আপনার এখানে বুঝি? কাকাবাবু লজ্জিতভাবে বললেন, আসলে ব্যাপার কি জানেন, আমি নিজে এক সময় খুব চুরুট খেতাম। এক সময় প্রতিজ্ঞা করে ছেড়ে দিয়েছি, কিন্তু চুরুট সম্পর্কে দুর্বলতাটা ছাড়তে পারিনি। সামনে কেউ চুরুট টানলে সেই গন্ধটা নাকে এলে আমি দুর্বল হয়ে পড়ি, কাজের কথায় মন বসাতে পারি না। লোকটি সঙ্গে সঙ্গে সামনের অ্যাস্ট্রেতে চুরুটটা নিভিয়ে দিয়ে বললেন, না না থাক, আগে কাজের কথা হয়ে যাক। তিনি তাকালেন মাধব রাওয়ের দিকে, অর্থাৎ কথাবার্তা মাধব রাওই চালাবেন। মাধব রাও একটু ইতস্তত করে বললেন, মিস্টার রায়চৌধুরী, প্রথমেই আমি বলে রাখি, আমাদের প্রস্তাবটা শুনে আপনার একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু আপনি চট করে রেগে যাবেন না। আমাদের কথাটা আপনি একটু মন দিয়ে শুনুন, তারপর ভালো মন্দ যা হয় আপনার মতামত জানাবেন। এর আগে আমি 2-1 বার আপনার কাছে এসেছি ভারত সরকারের পক্ষ থেকে, কিছু কিছু ব্যাপারে সাহায্য চাইবার জন্য, কিন্তু এখন আমি রিটায়ার করেছি, সুতরাং এবারে আমি সরকারি পক্ষ থেকে আসিনি। কাকাবাবু কোনো কথা না বলে মাথা নাড়লেন। মাধবরাও আবার বললেন, আমার সঙ্গে যিনি এসেছেন তার একটু পরিচয় দিই। এর নাম অনন্ত পট্টনায়ক, ওড়িশার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আমার বন্ধু। ওদের পরিবার খুব নামকরা পরিবার। সম্বলপুরে ওদের বাড়িতে বহু পুরনো মূর্তি ও ছবির সংগ্রহ আছে। আপনি যদি চান আপনাকে সেখানে একবার নিয়ে গিয়ে সব দেখাতে চাই। মাধবরাও কথা বলছেন ইংরেজিতে। এবারে অনন্ত পট্টনায়ক ভাঙা বাংলায় বললেন, আপনার জন্যে সব সময় নেমন্তন্ন রইল। আপনি যদি চান তো আপনাকে গাড়ি করে নিয়ে যেতে পারি কলকাতা থেকে। এই সপ্তাহে যেতে পারবেন? কাকাবাবু সামান্য হেসে বললেন, না, এক্ষুনি তো যাওয়া হবে না, পরে যদি কোনো সুযোগ হয় নিশ্চয়ই যাব। মাধবরাও এবারে জিজ্ঞেস করলেন, মিস্টার রায়চৌধুরী, আপনি কখনো মধ্যপ্রদেশের বস্তার জেলায় গিয়েছেন?
ওদিকটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কাকাবাবু বললেন, হ্যাঁ, একবার গিয়েছিলাম, প্রায় বছর 15 আগে। তখন আমার দুটো পাই ভালো ছিল। অনেক ঘুরেছিলাম জঙ্গলে আর পাহাড়ে। মাধবরাও বললেন, আপনি অবুঝমার পাহাড়ের দিকেও গিয়েছিলেন, যেখানে সহজে কেউ যেতে চায় না। ওখানকার আদিবাসীদের সঙ্গে ভাব জমিয়ে আপনি কয়েকদিন ওদের মধ্যে ছিলেন। কাকাবাবু একটু অবাক হয়ে ভুরু তুলে বললেন, সে কথা আপনি জানলেন কি করে? সেবার আপনার সঙ্গে পলাশ নন্দী বলে একটি ছেলে গিয়েছিল দিল্লিতে। সেই ছেলেটি কিছুদিন আমার আন্ডারে চাকরি করেছে। তার কাছ থেকে আপনার এই অভিযানের গল্প শুনেছি। তাহলে আপনি জিজ্ঞেস করলেন কেন আমি কখনো বস্তার জেলায় গিয়েছি কি না? মাধবরাও শুকনোভাবে হেসে বলে উঠলেন, অনেকদিন আগে গিয়েছিলেন তো, আপনার মনে আছে কি না? তাছাড়া এইভাবেই তো কথাবার্তা শুরু করতে হয়। কাকাবাবু বললেন, তাহলে এবারে আসল কাজের কথা হোক। মাধবরাও বললেন, ওই বস্তার জেলায় ঝুঙ্গি নামে একটা জায়গা আছে। সেটা জগদীশপুর থেকে 100 মাইল দূরে। সেখানে একজন আদিবাসী থাকে। তারা কিন্তু মারিয়া কিংবা মুরিয়া নয়, তারা আলাদা। তাদের নাম রোরো। এই রোরোদের মন্দিরে একটা মূর্তি আছে, কিন্তু সেখানে ওরকম কোনো মূর্তি থাকবার কথাই নয়। সেটা সূর্য মূর্তি। ভুবনেশ্বর টেম্পলের দেওয়ালে যেরকম একটি গামবুট পরা পুরুষের মূর্তি আছে, অবিকল সেই রকম। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সেই মূর্তিটা আপনি নিজের চোখে দেখেছেন? মাধবরাও বললেন, না, আমি নিজের চোখে দেখিনি, তবে ছবি দেখেছি। কিছুদিন আগে পল হাউসম্যান নামে একজন বিদেশি ওই মধ্যপ্রদেশের আদিবাসীদের নিয়ে একটি বই বের করেছেন। সেই বইতে ওই মন্দিরের ছবি, মূর্তির ছবি, রোরোদের গ্রামের ছবি সব আছে। আপনাকে দেখাবার জন্য বইটা আমরা সঙ্গে এনেছি। কাকাবাবু বললেন, কিন্তু মধ্যপ্রদেশের আদিবাসীদের গ্রামে কি মূর্তি রয়েছে, তার সঙ্গে আপনাদের এখানে আমার কাছে আসার কি সম্পর্ক আছে তা বুঝতে পারছি না। মাধবরাও ভুরু তুলে খুব আশ্চর্য হবার ভাব দেখিয়ে বললেন, ওই রকম জায়গায় গামবুট পরা সূর্যের মূর্তি কি করে গেল, সে কথা জানার জন্য আপনার কৌতূহল হচ্ছে না? কাকাবাবু বললেন, তার চেয়েও বেশি কৌতূহল হচ্ছে আপনারা আমার কাছে কি চান তা জানবার জন্য।